হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কলেজের সবার সামনে রায়ান সাবিকে অনেকগুলো ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছে। কলেজের সবাই অবাক, কেউ কিছু বলতে কেউ বলতে পারছে না, কারণ রায়ানের বাবার এই কলেজটা। সাবির নিচের দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলছে। ও ভাবেনি রায়ান এতটা রেগে যাবে। রায়ান সাবির কাজিন, সাবির চাচুর ছেলে, ওরা একই বাসায় থাকে। সাবি ছোট থেকেই রায়ানকে ভালোবাসে। রায়ান কোনোদিনও সাবিকে পাত্তা দিত না, সবসময় ইগনোর করতো। আর আজ গোটা কলেজের সামনে সাবিকে থাপ্পড় মেরেছে। সাবি কাঁদতে কাঁদতে বাসায় চলে গেছে। রায়ান, কাজটা তো ঠিক হলো না। তুই কথা বলবি না। ও প্রতিদিন এমন করে। কি পেয়েছে ও আমাকে বল। আমার মান সম্মান নিয়ে ও আজ খেলছে। তুই জানিস ও আজ কি করেছে? কি করেছে বল শুনি। একটু আগে ও আমার সব ফ্রেন্ডদেরকে গিয়ে বলেছে আমি নাকি ওকে ভালোবাসি, ওর জন্য নাকি আমি মরে যেতে পারি। সামনের মাসে নাকি আমাদের বিয়ে। ওকে ধরে আমায় মেরে ফেলতে ইচ্ছে করছে। তাও তোর ওকে মারাটা ঠিক হয়নি। বাসায় গেলে তোর কি হবে দোস্ত, ভাব। রায়ান অনেক রাগ নিয়ে কলেজ থেকে চলে আসে। রায়ান চৌধুরী, রোহান চৌধুরী, ওরা দুই ভাই। রায়ান ছোট, ও রাগটা একটু বেশি। যখন রাগ করে নিজের মধ্যে থাকে না। সাবিনা সাবি রায়ানের চাচুর মেয়ে, ওদের বাসায় একটাই মেয়ে, তাই ছোট থেকে ও অনেক আদর পেয়ে বাদর হয়েছে। এক কথায় বলতে গেলে সাবির কথাই পুরো বাড়ি চলে। সাবি যা বলে সবাই তাই করে। সাবি কলেজে থেকে বাসায় যায়, গিয়ে পুরো বাড়ি মাথায় তুলে নেয় চিল দিয়ে। ওর চিৎকার শুনে সবাই চলে আসে। কি হয়েছে? আমার আম্মুটা রেগে আছো কেন? তোমার ছেলে কলেজের সবার সামনে আজকে আমাকে মেরেছে। সবাই অবাক ওর কথা শুনে। যেই মেয়েকে আজ পর্যন্ত কেউ ধমক দেয়নি, তাকে আজ রায়ান মেরেছে। কি বলিস? আজ বাদরটা বাসায় আসুক, ওর মজা বোঝাবো। মা, তুই চিন্তা করিস না, ওকে আজ আসতে দে বাসায়। সাবি রাগী চোখে বড় আব্বুর দিকে চেয়ে আছে, দেখে বড় আব্বু কি বলে। আম্মু তুমি চিন্তা করো না, রায়ান বাসা আসুক, ওকে মজা বোঝাবো। সাবি রাবি লুক দিয়ে ওর রুমে চলে যায়। বিকেল ঘনিয়ে রাত হয়ে গেল, রায়ান এখনো বাসায় আসছে না। সাবি শুধু অপেক্ষা করছে রায়ান কখন বাসায় আসবে আর ওকে কখন বড় আব্বু মারবে। সবাই রায়ানের অপেক্ষা করতে করতে রাত 10:45 রায়ান বাসায় আসে। ও আসতে না আসতেই বড় আব্বু রায়ানকে সজোরে থাপ্পড় মারতে থাকে। কেউ বাধা দিচ্ছে না, কারণ সবাই জানে বাধা দিয়েও লাভ নেই। বড় আব্বুর জেদ অনেক। সাবিকে কেউ কিছু বললে তাকে বড় আব্বু খুনও করে ফেলতে পারে। সাবি বড় আব্বুর হাত ধরে বলে, হয়েছে, আর মারতে হবে না। আম্মু হাত ছাড়ো, ও আজ আমার কলিজার হাত দিয়ে ওকে আমি মেরেই ফেলবো। বড় আব্বু গো, ওকে মেরে ফেললে আমার কি হবে গো? আমি তো বিধবা হয়ে যাব। আমি বিয়ের আগে বিধবা হতে চাই না। না, আর মারবে না, আমি বলেছি তো। সাবির কথায় বড় আব্বু রায়ানকে আর মারে না। অনেক ভেবে বড় আব্বু বলে, ঠিক আছে, বাট আজ রাতের খাওয়া রায়ানের অফ। ওকে কেউ যদি খাবার দাও তাহলে তার 2 দিনের খাওয়া অফ। বড় আব্বুর কথায় পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেছে। কারো মুখেই কোনো কথা নেই। সাবি তো মনে মনে অনেক খুশি রায়ানকে মার খাওয়াতে পেরে। রায়ান ওর রুমে চলে যায়। যে যার মতো করে খেয়ে চলে যায় রুমে। পেটের ক্ষুধায় রায়ান ঘুমাতে পারছে না। সারাদিন বেচারা কিচ্ছু খায়নি। রাত 1:27 সাবি রান্নাঘরে গিয়ে চুপি চুপি খাবার নিয়ে রায়ানের ঘরে যায়। খেয়ে নে কুত্তা। তুই এখানে কেন? যা আমার সামনে থেকে, আউট। তুই না খেলে আমি কষ্ট পাবো। তোর কষ্টে আমার কিছু যায় আসে না, যা এখান থেকে। আরে, শুধু কি আমি কষ্ট পাবো? আমাদের বাচ্চারাও তো কষ্ট পাবে। কি? আস্তে চিল্লা, মুখে সাপ ঢুকবে তো, পরে আবার প্রবলেম হবে। ফালতু বকবক বাদ দিয়ে আমার রুম থেকে যা। রাগ করো কেন বেবি? খেয়ে নাও, আমি চলে যাব। খাবো না আমি, তুই যা। তুই না খেলে আমার বাচ্চার ছেলে মেয়েদের কষ্ট হবে রে। শুধুমাত্র তোর জন্য আমি এতগুলো মানুষকে কষ্ট দিতে তো পারবো না। রায়ান বুঝতে পারছে এখন না খেলে বক বক এখান থেকে যাবে না, তাই বাধ্য ছেলের মতো খেয়ে নিল। সেই তো খেলি, এতগুলো মানুষকে 20 মিনিট কষ্ট দিয়ে। তোর কথা মতো খেয়েছি, এবার তুই যা এখান থেকে। যাচ্ছি। শোন, রাতে কোনো পেতনিকে নিয়ে আবার স্বপ্নের রাজে চলে যাস না, ওকে? সাবি। সাবি দূর, ওকে আজ আর কে পায়। রুমে গিয়ে সাবি ভাবছে
কিভাবে রায়ানকে শায়েস্তা করতে পারে। 1 ঘন্টা ভেবে একটা আইডিয়া পেল। ইয়াহু! সকাল সকাল সাবি ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয় কলেজে যাওয়ার জন্য। মামুনি আম্মু অনেক বলেছে ব্রেকফাস্ট করে কলেজে যেতে, কিন্তু কারো কথা সাবি শোনে না। কলেজে এসে সাইন মানে সাবির বেস্ট ফ্রেন্ড শাহিনের সাথে আলোচনায় বসেছে কিভাবে রায়ানকে রাজি করানো যায়, কি কি করলে রায়ান সাবিকে লাভ করবে। শাহিন বলল, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তোর ওই ফালতু বুদ্ধি শুনে না কালো সব বলেছি রায়ানের বন্ধুদের, আর তারপরও আমাকে মেরেছে। তোর বুদ্ধি নিয়ে তুই থাকবি এত। আরে পাখি শোন না, রাগ করিস না প্লিজ। তোর বুদ্ধি শুনে যদি রায়ান আমাকে আবার মারে না, তাহলে তোকে পিটিয়ে ভর্তা বানিয়ে ইঁদুরকে খাওয়াবো। হ্যাঁ, ওকে, আগে শোন কি বলি। ওকে বল। তুই আজ থেকে রায়ানের পিছে আঠার মতন লেগে থাকবি। যখন দেখবি রায়ান তোর প্রতি দুর্বল হয়ে পড়ছে, তখন থেকে তুই ওকে এড়িয়ে চলবি, কথা বলা কমিয়ে দিবি। তাহলে ও তোর শূন্যতা বুঝতে পারবে এবং তোকে লাভ করবে। এবার বল বুদ্ধিটা কেমন দিলাম? বেশি খারাপ না, ভালোই। ওকে, তোর কথা মতোই কাজ করব। কতদিন এমন করতে হবে বলতো? বেশি না, তোকে আমি 1 মাস টাইম দিচ্ছি, এর মধ্যেই কাজ হবে ইনশাআল্লাহ। যদি না হয় না, তোকে আমি কুচি কুচি করে কেটে কুকুরকে খাওয়াবো। আর কাজ হলে আমাকে কি দিবি বল? তুই আবার কি চাস? তোর ওই বান্ধবীকে চাই। কোন বান্ধবী? নীলাকে চাই আমার। ওরে বাবালে, তাই নাকি? এত দূর কবে গেলি? তুই জানতি, এখন অভিনয় করিস না। ওকে, আগে রায়ান রাজি হোক, পরে তোরটা দেখছি। ওকে, ক্লাসে যাবি না? না রে, আজ মুড নেই ক্লাস করার। তাহলে এখন কি করবি? বাসায় চলে যাব, ভালো লাগছে না। রায়ানও কলেজে আসছে না, কেন যে বাসায় গিয়ে দেখি কি করছে। ওকে, বাই। বাই। বাসায় এসে দেখি সবাই মুখ কালো করে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। আমার কেমন কেমন জানি লাগছে। বড় আম্মু কান্না করছে, তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলাম। কি হলো, সবাই মুখ এমন কালো করে রেখেছো কেন? কি হয়েছে? সবাই চুপ। আজব তো, আমি কিছু জিজ্ঞেস করছি, তোমরা কথা বলছো না কেন? হনগো সদমা, রায়হান বাবা অনেক অসুস্থ, ওনারে নিয়া বড় সাহেবরা হাসপাতালে গেছে। কি? না, রায়ানের কি হয়েছে আন্নি? জলদি বলো। হের অনেক জ্বর আইছে, সকালে বড় আম্মা যাইয়া দেহে অজ্ঞান হইয়া পইরা আছে। পরে সবাই অনেক ডাকছে, চোখ খোলে নাই, পরে হাসপাতালে নিয়া গেছে। কোন হসপিটালে ওরা? মামুনির কাছ থেকে হসপিটালের নামটা শোনার সাথে সাথেই ব্যাগ ফেলে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। মামুনি পেছন পেছন অনেক ডাকছে, আমি কোনো সাড়া না দিয়ে নিজেই ড্রাইভ করতে করতে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। সরি জান, আমি জানতাম না তুই অসুস্থ হয়ে পড়বি। জানলে বড় আব্বুর কাছ থেকে তোকে মার খাওয়াতাম না। তুই তো না খেয়ে থাকলে তোর এমন হয়, তাই আমি রাতে খাবার চুরি করে তোকে খাইয়েছি। তাহলে এমন হলো কেন? তার মানে তুই কাল সারাদিন না খেয়েছিলি? কেন এমন করলি তুই? কেন? কান্না করছি আর হাজারো চিন্তা করছি রায়ানের জন্য। আল্লাহ, তুমি আমার রায়ানকে ঠিক করে দাও, তোমার কাছে আর কিচ্ছু চাই না। এসব হাজারো চিন্তা করতে করতে হসপিটালে এসে গেলাম। বাইরে রোহান ভাইয়া ছিল, তাই আমায় বেশি কিছু করতে হয়নি। ভাইয়া রায়ানের কাছে আমাকে নিয়ে গেছে। রায়ান ঘুমাচ্ছে। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ডক্টর কি বলেছে ভাইয়া? ওর কিছু হবে না তো? ও ঠিক হয়ে যাবে তো? তুই চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। ডক্টর মেডিসিন দিয়ে বলেছে ঠিক হয়ে যাবে। আমি রোহান ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করছি আর সব দোষ আমার এসব বলছি। রোহান ভাইয়া আমাকে নানানভাবে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এর মাঝে বড় আব্বু এসে এমন কথা বলবে আমি স্বপ্নেও ভাবিনি। বড় আব্বু আমাকে বলেছে, বড় আব্বু আমাকে এসে বলে, তুই কোনো চিন্তা করিস না, ওর কিচ্ছু হবে না। ওই বাঁদরটা সবসময় এমন করে, ওকে মেরেছি, কালকে রাতের খাবার অফ করে দিয়েছিলাম তাই এমন হয়েছে। তুই একদম ওকে নিয়ে চিন্তা করবি না। মনে মনে বড় আব্বুকে, ও কাল সারাদিন কিচ্ছু খায়নি, তাই ওর এমন হয়েছে আমি জানি। প্রায় আধা ঘন্টা পর রায়ানের জ্ঞান ফেরে। ও চোখ খুলে চেয়ে দেখে আমরা সবাই ওর পাশে। বড় আব্বু, আমি রোহান ভাইয়া, রায়ান কিচ্ছু বলছে না, শুধু আমাদের দিকে চেয়ে চেয়ে দেখছে। ও হয়তো ভাবেনি ওর এমন অবস্থা হবে। কালকে সারা দিন না খেয়ে থাকায় রায়ানের জ্ঞান ফিরতে দেখে আমি একটা জোরে নিঃশ্বাস নিলাম। রায়ান আমাদেরকে দেখে আস্তে আস্তে উঠে বসতে লাগলো। তারপর রোহান ভাইয়া ওকে সাহায্য করলো বসতে। বড় আপু মুখটা কালো করে দিয়ে বাইরে বেরিয়ে গেলেন।
আমি রায়ানকে কি বলবো নিজেও ভেবে পাচ্ছি না, কারণ আমার জন্যই আজ ওর এই অবস্থা। কেন জানি নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আমি কখনো ভাবিনি আমার জন্য ওর আজ এমন অবস্থা হবে। আমি নিচের দিকে তাকিয়ে কাঁদছি। রোহন ভাই আমাকে কাছে ডাকলো। আশ্চর্য, হারামিটা আমার দিকে তাকাচ্ছে না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে রানের মাথায় 4টে ইটা ভাঙতে। রোহান ভাইয়া আমাকে রানের পাশে বসিয়ে বাইরে চলে গেল। আমি কোনো কথাই বলছি না, কারণ আমার অনেক রাগ হচ্ছে রায়নের ওপর। হারামিটা এখনো চুপ করে আছে। আমার মনে চাচ্ছে ওকে ধরে একটা ঘুষি দিতে, কিন্তু দিতে পারছি না, কারণ ও অসুস্থ। অনেকক্ষণ হয়ে গেল, এখনো কেউ কারোর সাথে কথা বলতেছে না। নীরবতা ভেঙে রায়ান বলে উঠল, তুই এখানে এসেছিস কেন? নাটক দেখতে? রায়ান আমাকে এমন কথা বলবে আমি কখনো ভাবিনি, তাই নিচের দিকে যেয়ে কাঁদছি। কত কষ্ট করে বেয়াদবটাকে দেখার জন্য কলেজ থেকে নিজে ড্রাইভ করতে করতে হসপিটালে আসলাম, আর এখন সে আমাকে এ কথা বলছে। কচু গাছে দড়ি দিয়ে মরতে ইচ্ছে করছে। আমার নীরবতা দেখে রায়ান আবারও বলল, এখানে কি তুই নাটক করতে এসেছিস? কথা বলছিস না কেন? রাস্কেল কোথাকার! আবার ন্যাকামো করে কাঁদছিস। যা এখান থেকে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই রাগের মাথায় বলেই ফেললাম, ও হ্যালো, ন্যাকামো আমি না তুই করিস, আচাইরা ঢং করিস, অজ্ঞান হবার ভাব করিস। আমি বুঝি না? আমি সবই বুঝি। আজ বাসায় যেতে দে, বাসায় গিয়ে সবাইকে বলে দিব তুই এতক্ষণ অ্যাক্টিং করছিলি। আর শোন, রাস্কেল আমি না তুই রাস্কেল। সাবির মুখ থেকে এসব কথা শুনে রায়ানের অনেক রাগ উঠে যায়। তাই রাগের মাথায় রায়ান সাবিকে কষে 2টা থাপ্পড় মারল। সাবি করুণ দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে রইল। সাবি ভাবেনি আবারও রায়ান তাকে থাপ্পড় মারবে। সাবি মনে মনে বলে, হারামি, তুই নাকি অসুস্থ? তাহলে এত জোরে মারলি কিভাবে আমাকে? অনেক রাগ নিয়ে সাবি হসপিটাল থেকে বেরিয়ে যায়। রাগের মাথায় অনেক জোরে গাড়ি ড্রাইভ করেছে সাবি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তাও জানে না। ওর মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, রায়ান কেন ওকে শুধু শুধু মারলো? ওকে কিছু বলেছিল? রাগের মাথায় অনেক জোরে গাড়ি ড্রাইভ করছে আর নানান কথা চিন্তা করছে। এর মাঝে ওর মনে পড়ে গেল শাহিনের কথাটা। শাহিন বলেছিল ও রায়ান পিছে আটার মতো লেগে থাকতে। সাবির রাগটা একটু কন্ট্রোল করার চেষ্টা করছে। অনেকক্ষণ পর ওর রাগটা একটু কমলো। তারপর গাড়ি নিয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে সবাই ডাইনিং রুমে বসে আছে। সাবিকে দেখে মামুনি বড় আম্মু দৌড়ে এসে জিজ্ঞেস করছেন রায়ান কেমন আছে। তোমরা সবাই চিন্তা বাদ দাও, রায়ান একদম ঠিক আছে। বেয়াদবটা ঠিক না থাকলে কে থাকবে? হ্যাঁ, যে জোরে জোরে থাপ্পড় মারে, বাবা গো বাবা। তোর এসব থাপ্পড়ের জবাবটা আমি একদিন ঠিক দিব। তুই শুধু ওয়েট কর সেই দিনটার জন্য। ঠিক আছে, তুমি যাও, নিজের রুমে গিয়ে ফ্রেশ হও, তারপর কিছু খাবে। সারাদিন তো কিছুই খাওনি। কে বলেছে খাইনি? দুইটা থাপ্পড় খেয়েছি। ওকে মামুনি, আমি এখনই যাচ্ছি, অনেক ক্ষুধা লেগেছে। আর বড় আম্মু, তুমি কোনো চিন্তা করো না, রায়ান একদম ঠিক আছে। চিন্তা না করলেও চিন্তা কোথা থেকে আসে জানি না রে মা। আমার ছেলেটার কিছু হলে আমি বাঁচবো না। আরে আমার পাগলি আম্মুটা রে, ওর কিছুই হয়নি, একদম ঠিক আছে। আমি নিজের চোখে এখনই দেখে আসলাম। ঠিক আছে রে মা, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, খাবি। সাবির নিজের রুমে গিয়ে ভাবছে শাহিনের বুদ্ধিটা ওকে কাজে লাগাতে হবে, না হলে ও রায়ানকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। কারণ রায়ান কলেজের সবার ক্রাশ। সাদিয়াটা ইদানিং রানের পিছে অনেকটাই লেগে থাকে। আমার তো গা পুরো জ্বলে যায়, মনে চায় সাদিয়াকে ধরে ইচ্ছা মতো খেলাতে। ফাজিলটা সারা দুনিয়াতে এত ছেলে থাকতে আমার রায়ানের পিছে পড়ে আছে। না, আর ভাবতে হবে না, শাহিনের বুদ্ধিটা বেটার। এখন আমাকে ওর বুদ্ধি কাজে লাগাতে হবে। আজ থেকে শুরু করে দেব। সাবি ফ্রেশ হয়ে নিচে গিয়ে হালকা নাস্তা করে ছাদে চলে যায়, কারণ বিকেলবেলা ওর ছাদে থাকতে অনেক ভালো লাগে। বিকেলবেলা সবাই ছাদে চলে আসে, সবার সাথে অনেক গল্প করে সাবি। কিন্তু আজ শুধুমাত্র রায়ানের জন্য এসব হচ্ছে। অসুস্থ না থাকলে আছে এখন সবাই ছাদে থাকতো, অনেক আড্ডা দিত মামুনি, রোহান ভাইয়া, আন্নি। বিকেল 4:30টার সময় রায়ানকে রোহান ভাইয়া বড় আব্বু বাসায় নিয়ে আসে। রায়ানকে দেখে আমি নিচে দৌড়ে চলে আসলাম। ডাইনিং রুমে সবাই রায়হানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমি মনে মনে বললাম এটাই বেটার টাইম রায়ানকে হাতে আনার মতো। আমি রায়ানকে ধরে ধরে ওর রুমে নিয়ে যাচ্ছি। রায়ান অনেক মানা করেছিল আমাকে, কিন্তু আমি রায়ানের কথা না শুনে ওকে ওর রুমে নিয়ে গেলাম।
তারপর খাটে বসিয়ে দিয়ে যেই রুম থেকে বেরোতে যাব, তখন ও আমাকে ডেকে বলল, কি ব্যাপার, তুই আজকাল আমায় এত সেবা করছিস কেন? বারে, আমার হাজবেন্ডের সেবা করবো না তো কার সেবা করবো বলো? তুই তো আমার একমাত্র বর। দেখ, একদম ফালতু বকবক করবি না। এমনিতে আমার শরীরটা অনেক খারাপ, এর মধ্যে তোর বকবক আমি শুনতে বাধ্য নই। সো আমার এখান থেকে যা, আর আসবি না, আউট। আহারে, বাবুটা আমার উপর রাগ করে কেন? তুই কি এখান থেকে যাবি, নাকি আমি একটা থাপ্পড় মারতে হবে? রায়ানের মুখে থাপ্পড় মারার কথাটা শুনেই আমি দৌড় দিলাম। হারামিটা দিতে পারে থাপ্পড়, ওর মনে কোনো মায়া দয়া নেই। আজ পর্যন্ত আমাকে কেউ মারেনি, শুধু ও মেরেছে। ওকে শাস্তি আমি দিবই। নিজে এসে দেখি বড় আম্মু রায়ানের জন্য স্যুপ বানাচ্ছে। স্যুপ বানানোর শেষে যখনই রায়ানের জন্য নিয়ে যেতে লাগলো বড় আম্মু, তখন আমি বড় আম্মুর কাছ থেকে স্যুপের বাটিটা নিয়ে বললাম, আরে আরে বড় আম্মু, তুমি কি করছো? আমি থাকলে তুমি কেন কষ্ট করবা? দাও, আমি রায়ানকে স্যুপটা খাইয়ে দিয়ে আসছি। বড় আম্মুর অন্য কাজ থাকার কারণে আমাকে আর মানা করেনি। আমি রায়ানের রুমে যাচ্ছি। রায়ান কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আমি বাহির থেকে কান পেতে কথাটা শোনার চেষ্টা করছি। রায়ান ফোনে বলছে, আরে সাদিয়া, তুই কোনো চিন্তা করিস না, আমি এখন ঠিক আছি। কাল পরশু থেকে কলেজে যাব। এখন রাখছি, বাই। ও এই কথা, তুই সাদিয়া পেতনির সাথে কথা বলছিস না? দাঁড়া, তোকে না মজা দেখাচ্ছি এক্ষুনি। তারপর আমি স্যুপের বাটিটা হাতে নিয়ে নিচে রান্নাঘরের দিকে গেলাম। দেখলাম ওখানে বড় আম্মু ছিল না। তারপর মরিচের গুঁড়ো স্যুপের মধ্যে ইচ্ছা মতো মিশিয়ে বাটিটা নিয়ে রায়ানের ঘরে গেলাম। রায়ান আমাকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আর বলল, এ কি, তুই এখানে? আর তোর হাতে এটা কিসের বাটি? বড় আম্মু তোর জন্য এটা পাঠিয়েছে আর খেয়ে নিতে বলেছে। তোকে দিয়ে পাঠাতে গেল কেন? আম্মু আসতে পারলো না? বড় আম্মু তো আর তোর মতো বসে বসে খায় না, তার অনেক কাজ আছে। সে কাজ করছে, তাই আমি নিয়ে এসছি। এনি প্রবলেম? নো প্রবলেম, বাটিটা দে, আমার খুব ক্ষুধা লেগেছে। আর শোন, তুই ঘর থেকে যা, না হলে স্যুপের বাটিটা তোর মাথায় ঢেলে দিব। সাবি কোনো কথা না বলেই ওখান থেকে চলে আসে। কিন্তু সাবি ওর রুমে যায়নি। রায়ানের রুমের দরজার পাশে দাঁড়িয়ে দেখছে রায়ান কি করে। রায়ান স্যুপের বাটিটা নিয়ে খেতে লাগলো। যখনই রায়ানের ঝাল লাগলো, তখনই একটা চিৎকার দিল। আর বাড়ির বাকি সবাই যে যার কাজ ফেলেই ওর রুমে দৌড়ে চলে আসলো। সবাইকে একসাথে আসতে দেখে আমি নিজের রুমে চলে গেলাম। সাবি নিজের রুমে এসে ভাবতে লাগলো, কি করলো? রাগের মাথায় ঝাল না খাওয়ালেও পারতো। ধুর, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। শাহিনের কথা মতো তো কিছুই করতে পারতেছি না। শাহিন যা বলছে তার উল্টোটাই হচ্ছে। আমাকে নিজের রাগটাকে কন্ট্রোল করতে হবে, তারপরে রায়ানকে কাছে পাবো। সবাই রায়ানের অবস্থা থেকে অবাক হয়ে গেল। তারপর বড় আম্মু বলতে লাগলো, কি রে, কি হয়েছে? তুই এমন করতেছিস কেন? আম্মু, আম্মু, অনেক ঝাল লাগছে। আহ, অনেক ঝাল লাগছে আমার, আমি কথা বলতে পারছি না। বড় আম্মু তো অবাক, ঝাল তো দেয়নি সুপে, তাহলে রায়ানের ঝাল লাগছে কেন? আমি তো তোর স্যুপের মধ্যে ঝাল দেইনি, তাহলে তোর ঝাল লাগছে কেন রে বাবা? আমি কিছু জানি না আম্মু, আমার অনেক কষ্ট লাগছে, প্লিজ তাড়াতাড়ি কিছু একটা করো। সবাই প্রায় পাগলের মতো ছোটাছুটি করছে রায়ানের ঝাল কমানোর জন্য। মামুনিকে চিনি নিয়ে আসলো। রায়ান প্রায় পাগলের মতো হয়ে গেল। তারপর কোনো মতে চিনিটা খেয়ে একটু বেটার ফিল করছিল। রায়ান মনে মনে বলতে লাগলো, সাবি, তোকে আমি ভালো করে মজাটা বোঝাবো। এটাই তোর ভালোবাসা, তাই না? তোর ভালোবাসার শাস্তি তোকে পেতে হবে, ওয়েট কর। কি রে বাবা, ঝালটা কি কমলো? মামুনি, এখন আমি ঠিক আছি, তোমরা এখন যাও প্লিজ, আমি একটু একা থাকতে চাই। মামুনি আর বড় আম্মু রায়ানের রুম থেকে বেরিয়ে গেল। রায়ান মনে মনে ভাবছে সাবির ভালোবাসাটা একসেপ্ট করে নেবে, তারপর তাকে অনেক শাস্তি দেবে, হ্যান ত্যান। তারপর রায়ান একটা তাচ্ছিল্য হাসি দিয়ে ফোন টিপতে বসলো। আর এদিকে সাবি ভাবছে কি করবে। আমার রায়ানকে সরি বলতেই হবে। যেই ভাবা সেই কাজ। দিল এক দৌড় রায়ানের রুমে। রায়ানের রুমে গিয়ে সাবি দেখে রায়ান ফোন টিপছে। সাবিকে দেখে রায়ান একটু রিয়াক্ট করলো না, বরং মনে মনে ভাবছে সাবিকে শাস্তি দেবে। তাই এখন থেকে রায়ান নাটক শুরু করে দিল। সাবিকে অবাক করে দিয়ে রায়ান বলল, কি হলো, তুমি হঠাৎ আমার রুমে? সাবি একটু অবাকই হচ্ছে রায়ানের ব্যবহারে। যে রায়ান সাবির সাথে কখনো ভালো করে কথাই বলতো না, আর আজ সে এত ভালো ব্যবহার করছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তাই সাবি রায়ানকে বলল, তুই হঠাৎ করে আমার সাথে এত ভালো ব্যবহার করছিস কেন? হ্যাঁ, মনে মনে সাবি ভাবতে লাগলো গন্ডগোল আছে এখানে। শুরু করে দিল রায়ান অ্যাক্টিং। সাবি,
একটা কথা বলি, তুই কি আমাকে সিরিয়াসলি ভালোবাসিস? রায়ানের কথা শুনে সাবি একটু অবাকই হচ্ছে, কারণ সাবি কখনো ভাবেনি রায়ান আমাকে এমন একটা কথা বলবে। তাই সাবি রায়ানকে বলল, তুই হঠাৎ করে আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, তুই তো কখনো আমার ভালোবাসা পাত্তাই দিতি না, তাহলে আজ নিজ থেকে জিজ্ঞেস করছিস কেন যে আমি তোকে ভালোবাসি কিনা? আমি আসলে অনেক ভেবে দেখেছি, হয়তো তোর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না, তাই আমি এখন থেকে তোকে অ্যাকসেপ্ট করে নিলাম। আই লাভ ইউ জানু। রায়ানের কথাগুলো শুনে সাবি অবাক হলেও আজ ওর অনেক ভালো লাগছে। সাবি কখনো ভাবতে পারেনি রায়ান ওকে অ্যাকসেপ্ট করবে। ওর ভালোবাসাটা রায়ান সত্যি সত্যি কি গ্রহণ করছে নাকি নাটক করছে? রায়ান অবাক হচ্ছে, কারণ সাবি কোনো কথাই বলছে না, শুধু রায়ানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তাই রায়ান আবারও বলতে লাগলো, কি হলো, তুই কি আমাকে লাভ করিস না? বল প্লিজ। হ্যাঁ ভালোবাসি, আমি সত্যিই তোকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। রায়ান একটা তাচ্ছিল্য হাসি দিয়ে সাবিকে জড়িয়ে ধরলো। সাবি অবাকে চরম সীমায় পৌঁছে গেল। ওর কাছে যেন সবটা স্বপ্নের মনে হচ্ছে। তাই সাবি রায়ানকে বলল, তুই তুই সত্যি সত্যি আমাকে ভালোবাসিস? আমার তো বিশ্বাস হচ্ছে না, প্লিজ বল না, বল না তুই সত্যি কি আমাকে ভালোবাসিস? বল না তুই সত্যি সত্যি আমাকে ভালোবাসিস, প্লিজ বল। রায়ান একটু অবাকই হলো, কারণ রায়ান জানতো না সাবি ওকে এতটা ভালোবাসে। তাও রায়ান ওর দুষ্টু বুদ্ধিটা কাজে লাগালো। আমাকে যখন ঝাল দিয়েছিস তখন এর মজা তোকে পেতেই হবে। আমি তোকে একটুও লাভ করি না, অনেক ঘৃণা হয় তোকে। রায়ান সাবিকে বলতে লাগলো, হ্যাঁ, অনেক ভালোবাসি তোকে, আর আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু তুই সবসময় আব্বুর কাছ থেকে আমাকে শুধু বকা খাওয়াতি, তাই আর তোকে বলা হলো না যে আমি তোকে কতটা ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। সাবি খুশির ঠেলায় কান্না করে দিল, আর রায়ানকে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরলো। সাবির মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, তাই আবারও রায়ান বলতে লাগলো। কিরে, কি হলো? এবার তো ছাড়, ব্যথা পাচ্ছি তো আমি। রায়ানের এমন কথা শুনে সাবি একটু লজ্জা পেল, তারপর ওকে তাড়াতাড়ি ছেড়ে দিল। সাবি রায়ানকে ছেড়ে দিয়ে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে একেবারে ছাদে এসে থামলো। শাহিনকে ফোন করতে লাগলো সাবি। অনেকবার ফোনটা বেজে যাওয়ার পর শাহিন ফোনটা ধরলো। হ্যাঁ দোস্ত, বল কি খবর তোর? দোস্ত, রায়ান রাজি হয়ে গিয়েছে। শাহিন এক লাফে বিছানা থেকে উঠে বলতে লাগলো, কি বললি তুই? আরেকবার বল। আরে বেয়াদব, রায়ান সত্যি সত্যি রাজি হয়ে গেছে। ওনাকে আমাকে অনেক আগে থেকেই ভালোবাসতো। আমি অনেক দুষ্টুমি করতাম, তাই ও আমাকে কিছুই বলেনি। দোস্ত, পার্টি কবে দিবি বল? পার্টি পরে দিব, আগে নীলাকে রাজি করিয়ে নেই। শাহিন তো মহা খুশি হয়ে গেল। ও তো ভুলেই গিয়েছিল ও রায়ান রাজি হলে সাবি নীলাকে ওর ভালোবাসার কথাটা বলবে। তাই শাহিন বলল, ওকে দোস্ত, তুই শুধু নীলাকে রাজি করালেই হবে, পার্টি আমার লাগবে না। আমার জীবনটা জুড়ে শুধু নীলা থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ওকে দোস্ত, এখন রাখছি, বাই। ওকে, বাই। শাহিনের সাথে কথা বলা শেষ করে সাবি ভাবতে লাগলো রায়ানের কথা। রায়ান আমাকে ভালোবাসতো, কিন্তু শুধুমাত্র আমার দুষ্টুমির জন্য বলতো না। এসব হাজারো কথা চিন্তা করতে করতে সন্ধে হয়ে এলো। তারপর সাবি ঘরে চলে গেল। রাতে সবাই ডাইনিং রুমে বসে আছে। রোহান ভাইয়া মুখটাকে কালো করে বাসায় এলো। সবাই অনেক জানতে চেয়েছে কি হয়েছে রোহানের, কিন্তু রোহান ভাইয়া কারো কথার উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেল। সাবি সন্দেহ দৃষ্টিতে রোহান ভাইয়ার পিছু পিছু তার রুমে গেল। রোহান ভাইয়ার রুমে গিয়ে সাবি পুরো অবাক। রুমে গিয়ে সাবি যা দেখলো তা দেখে সাবি পুরো অবাকের চরম সীমায় পৌঁছে গেল। সাবি দেখে রোহান ভাইয়ার ঘরে গিয়ে দেখে রোহান ভাইয়া কান্না করছে। এই ফার্স্ট রোহান ভাইয়া কান্না করতেছে। সাবি তো পুরো হা হয়ে আছে। সাবি খেয়াল করেনি ওর পিছে পিছে কখন রায়ান আসলো। সাবিকে হা করে থাকতে দেখে রায়ান বলল, মুখের মধ্যে মশা ঢুকবে তো। রায়ানের কথায় সাবির ঘোর কাটলো। সাবি রায়ানকে বলল, ওই রোহান ভাইয়ের কি হয়েছে? দেখ, কান্না করছে। রায়ান রোহান ভাইয়ার ঘরের দিকে উকি দিয়ে দেখে রোহান ভাইয়া সত্যি সত্যি কান্না করছে। রায়ান অবাক হয়ে সাবিকে বলল, কি হয়েছে রে ভাইয়ার? ভাইয়া কান্না করছে কেন? সেটা কি আমি জানি, গাধা কোথাকার। জানু, গাধা বলো না। তাহলে তোমাকে কি বলবো বেবি? আমি রাগী লোক নিয়ে ভেতরে চলে গেলাম। ভাইয়ার কাঁধে হাত রেখে বললাম, কি হয়েছে ভাইয়া, কান্না করতেছো কেন? সাবি দৌড়ে রোহান ভাইয়ার রুমে গেল আর রোহান ভাইয়াকে বলল, ভাইয়া গরুর মতো কান্না না করে বলো তো কি হয়েছে। সাবির কথা শুনে দুজনেই অবাক। রোহান ভাইয়া ভাবতেছে কান্না করবে নাকি হাসবে।
রায়ান রাগী চোখে সাবির দিকে তাকিয়ে বলল, তোর বুদ্ধি কবে হবে বলতো? দেখতে পারছিস না কান্না করতেছে, তার মধ্যে তুই এসব ফালতু বকবক করতেছিস। কি বললি তুই? আমি ফালতু বকবক করছি? তুই ফালতু, তোর 14 গোষ্ঠী ফালতু। তুই তোর 14 গোষ্ঠী। ওদের দুজনের ঝগড়া শুনে রোহান ভাইয়া কষ্ট চরম সীমায় পৌঁছে গেল। আর রোহান ভাইয়া মনে মনে ভাবতে লাগলো, আমি কান্না করছি আমাকে সান্ত্বনা না দিয়ে এরা দুটো এখানে এসেছে ঝগড়া করতে। আরে ঝগড়া তো তোরা পরেও করতে পারবি, আগে তো শুনবি আমার কি হয়েছে, কেন কান্না করছি। ওদের দুজনের ঝগড়া থামছে না, একজন আরেকজনকে বকে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলতেছে। তাই রোহান ভাইয়া রাগী চোখে ওদের দিকে তাকিয়ে বলল, তোরা দুইটা এই ঘর থেকে যা, গেট আউট। ভাইয়া, আমার কোনো দোষ নেই, সব দোষ তো এই বানরের। আমি তো শুধু জানতে এসেছিলাম তুমি কেন কান্না করছো। সব দোষ তোর। আমি তো এখানে এসেছি ভাইয়ার কষ্টটাকে জানার জন্য। বললেই হলো নাকি? তুই আমার পেছনে পেছনে কুকুরের মতো এসেছিস, সো আমি যা বলবো তাই। কি বললি তুই? আমি তোর পেছনে কুকুরের মতো এসেছি? তুই এখান থেকে যা, আমার ভাই সামলে নেবে। তুই যা, গেট আউট। আজ আমার একটা ভাই নেই বলে তুই আমাকে এভাবে অপমান করলি। আমি চলে যাব বাড়ি থেকে, এক্ষুনি চলে যাব। আর বড় আব্বুকে বলছি তোর কথা, তুই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিস। রোহান ভাইয়া কান্না করবে নাকি হাসবে ভেবে পাচ্ছে না। এদের দুটোকে মনে চাচ্ছে ধরে থাপড়াতে। রোহান ভাইয়া সাবিকে বলে, বোন, আপনার কোথাও যাইতে হবে না, এখানে বসেন, আর কারো কাছে বিচার দিতে হবে না। রায়ানের কত বড় সাহস, তোমার সামনে তোমার রুম থেকে আমাকে বের করে দিতে চাচ্ছে। তুমি ওর গালে দুটো ঠাস ঠাস করে থাপ্পড় লাগাচ্ছ না কেন? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার ভাইকে বলতেছিস আমাকে থাপ্পড় মারার কথা? যা এখান থেকে, পেতনি কোথাকার। চলে যাব আমি এক্ষুনি চলে যাব, দাঁড়া। আর তোর খবর না আমি দেখাচ্ছি, দাঁড়া। বড় আব্বু গো। যেই সাবি বড় আব্বুকে ডাকতে যাবে তখনই রায়ান ওর মুখ চেপে ধরছে। চুপ, থাপ্পড় লাগবে স্টুপিড গাল। রোহান ভাইয়া এবার বিরক্ত হয়ে ওদের দুটোকে বলতেছে, আর একটা কথা বললে দুটোকেই থাপ্পড় মারবো ধরে। চুপচাপ এখানে বস আর শোন কি হয়েছে। ওকে, বলো ভাইয়া। সানিতা আফরিন বৃষ্টি, কলেজ লাইফ থেকে ওকে আমার অনেক ভালো লাগে। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আমাদের রিলেশনশিপের আজ 4 বছর। এতদিন সব কিছুই ঠিক ছিল, বাট আজকে আমি যখন অফিসে গিয়েছিলাম তখন ও আমাকে ফোন করে বলল, ওই শোনো না, বাবা হঠাৎ করে আজ আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি করব বুঝতে পারছি না। তুমি তো জানো আমাদের ফ্যামিলিতে এইসব রিলেশনশিপ কেউ মানবে না। কি করব বলো না প্লিজ। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ কোনো একটা উপায় বের করো। কি বললা তুমি? এটা এটা কি সত্যি নাকি? হঠাৎ করে তোমার বিয়ে ঠিক হলো কিভাবে? নাকি আগের বারের মতোই দুষ্টুমি করতেছো আমার সাথে? দেখো বেবি, দুষ্টুমি করো না। আমি কাজে বিজি আছি, তুমি তো জানো কত কাজ করতে হয় অফিসে। তার মধ্যে তুমি এত প্রেশার দিও না। আমি অনেক ভালোবাসি তোমায়। আই লাভ ইউ। এখন রাখছি, বাই। বৃষ্টি রেগে গিয়ে বলল, ওই হারামি, তোর কি মনে হয় আমি তোর সাথে দুষ্টামি করতেছি? এটা কি দুষ্টামি করার সময়? হ্যাঁ, ওকে, তুই তোর ব্যস্ততা নিয়ে থাক। তোকে আর কিছু বলতে আসবো না। কাল যখন আমার বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাব তখন তুই ললিপপ খাইস। বাই। তুমি কি সত্যি কথা বলতেছো? সকাল পর্যন্ত তো সব ঠিকই ছিল, তাহলে 2 ঘন্টার মধ্যে এমন কি হলো? আর এত তাড়াতাড়ি তোমার বাবা ছেলেই বা কিভাবে দেখলো? ছেলে নাকি বাবা ছোট থেকে পছন্দ করে রেখেছিল, আমাকে বলেনি। যদি আমার পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটে সেই কারণে। এটা শোনার পর থেকেই রোহানের মন খারাপ, কোনো কাজে মন বসছিল না। তাই বাসায় এসে পড়েছিল আর বৃষ্টিকে বলেছিল, তুমি কোনো চিন্তা করো না, আমি আজ রাতেই কিছু না কিছু করব। এতক্ষণ যাবৎ সাবি আর রায়ান মনোযোগ সহকারে রোহান ভাইয়ার কথাগুলো শুনতেছিল। সাবি রোহান ভাইয়াকে বলল, 4 বছর ধরে প্রেম করো আর আমাদেরকে আজকে বললা? হ্যাঁ, আমারও সেম কথাই। তুমি আমাদেরকে এতদিন বলনি কেন? তোরা অনেক ছোট, তাই তোদেরকে বলিনি এসব। আর এখন এসব কথা বাদ দে, পারলে কোনো আইডিয়া দে। আজ রাতে যে করেই হোক ওকে আমাদের বাসায় আনতেই হবে, না হলে ওর বিয়ে হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, সব আমি আর রায়ান করব। বাট আমাদের বকশিস দিতে হবে কিন্তু, না হলে আমরা কোনো কাজ করে দিব না তোমার। যা চাবি তাই দিব, আগে আমার কাজ করে দে। তা ঠিক আছে, বাট
আমরা তো বৃষ্টি আপুকে কখনো দেখিনি, তুমি বৃষ্টি আপুকে আমাদের সাথে কথা বলিয়ে দাও ভিডিও কলে, আর বাকিটা আমরা রাতে দেখতেছি। এতক্ষণে একটা ঠিক কথা বলেছিস রায়ান। রায়ান সবসময় ঠিক কথাই বলে, শুধু ভুল মানুষের কাছে মনে হয় রায়ান ভুল বলেছে, তাছাড়া আর কিছুই না। মিস বকবক পেতনি কোথাকার। কি বলি তুই? আমি বকবক করি আর আমি পেতনি? তুই পেতনি, তোর 14 গোষ্ঠী পেতনি। ভুলে যাস না আমার 14 গোষ্ঠীর মধ্যে তুইও আছিস, তাহলে তুইও পেতনি। শুরু হয়ে গেছে আবার দুজনের ঝগড়া। রোহন ভাইয়া ধমক দিয়ে দুজনকেই বলল, ওই তোরা দুটো থাম এবার। বৃষ্টি কল ধরেছে, নে কথা বল ওর সাথে। আমি তোদের পরিচয় করিয়ে দিচ্ছি। বৃষ্টি আপুর সাথে অনেকক্ষণ যাবৎ আমি আর রায়ান কথা বললাম। বৃষ্টি আপুর সাথে কথা বলে মনে হলো বৃষ্টি আপু রোহান ভাইয়াকে অনেক লাভ করে। রোহান ভাইয়াকে ছাড়া ও কাউকেই বিয়ে করবে না। তাই আমি, রায়ান, রোহান ভাইয়া তিনজন মিলে একটা বুদ্ধি বের করলাম। সাবি, তুই পারবি তো কাজটা করতে? আমি কিন্তু পারবো। পারবো, বাট অনেক ভয় করছে। বৃষ্টি আপুর বাবা যা ডেঞ্জারাস। যদি আমাকে মেরে ফেলে তখন আমার কি হবে? আর আমার ছেলে মেয়ে, ওদের কি হবে? রায়ান আর রোহান ভাইয়া সাবির কথা শুনে পুরো থ হয়ে বসে আছে। কি বলে এই বাচ্চা মেয়েটা? রায়ান মজা নিয়ে বলল, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, কিছু হবে না। আমি থাকতে কিচ্ছু হতে দেব না। তোর বৃষ্টি আপুর বাবা তোকে মারবে না। ওকে, তাহলে এই কথাই থাক, রাতে সব হবে। এখন রাত প্রায় 8টা বাজে। আমাদের কথা মতো আমরা বৃষ্টি আপুর বাসায় এসে পৌঁছালাম। এখন বাসার কলিং বেল চাপলাম আর মনে মনে দুজনে অনেক দোয়া পড়তে থাকলাম। হ্যাঁ আল্লাহ, হে কি হলো? দরজা খুলছে বৃষ্টি আপুর বাবা। বৃষ্টি আপুর বাবাকে দরজা খুলতে থেকে আমরা দুজনেই বাকরুদ্ধ হয়ে গেলাম। কথা বলার শক্তিটুকুও পাচ্ছি না। আমাদের দুজনকে চুপ থাকতে দেখে বৃষ্টি আপুর বাবা বলতে লাগলো, কাকে চাই? কে তোমরা? সাবি রায়ানের দিকে চেয়ে দেখে ভয়ে বোকার মতো নিচের দিকে চেয়ে আছে। তাই সাবি বৃষ্টি আপুর বাবাকে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমরা বৃষ্টির ফ্রেন্ড। মনে মনে সাবি বলে, আল্লাহ জানে বিশ্বাস করবে নাকি, যা ডেঞ্জারাস লোক। ইস, মনে চাচ্ছে টাক মাথাটা ডিম দিয়ে ফাটিয়ে ফেলি। আর আগে বলবা তো তোমরা বৃষ্টির ফ্রেন্ড। আসো আসো, ভেতরে আসো। যেই আমরা দুজন ভেতরে ঢুকতে যাব তখনই উনি আবার থেমে গিয়ে বলল, এই ছেলেটিকে? সাবি কি বলবে ভেবে পাচ্ছে না, তাড়াহুড়ো করে বলেই ফেললো, আঙ্কেল, ও আমার হাজবেন্ড। সাবির কথা শুনে রায়ান আকাশ থেকে পড়লো। এমন এক ভাব দেখাচ্ছে মনে হচ্ছে সাবি রায়ানের কিছুই না। সাবি মনে মনে বলতে লাগলো, ব্যাটা এইভাবে তাকিয়ে আছিস কেন? নিজে তো কিছু একটা বলতে পারলি না, যা বলার আমি সব বলতেছি, আবার এইভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে তোর চোখ দুটো তুলে মার্বেল খেলি। আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলো, কবে তোমাদের বিয়ে হয়েছে মা? কিছুদিন আগে আঙ্কেল। তারপর আঙ্কেল আমাদের দুজনকে ভেতরে নিয়ে গেল। আমাদের দুজনকে দেখে বৃষ্টি আপু দৌড়ে আসলো আর বলল, আরে সাবি, কেমন আছিস? ভাইয়া ভালো আছেন আপনি? হ্যাঁ, আমরা ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাবা, কাল তো আমার বিয়ে। আমার তো কোনো ফ্রেন্ড নাই। সাব্বি আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওকে আমি ইনভাইট করছি, ওর সাথে ওর হাজবেন্ডকেও। ওরা আজ আমাদের সাথে বাসায় থাকবে। তুমি কিন্তু এ নিয়ে আমাকে কিছু বলতে পারবে না, ওকে? তা ঠিক আছে, কিছু বলবো না। আমি তো তোকে মানা করেছিলাম তোর বিয়ের কথা কাউকেই না বলতে, তাহলে তুই ওদেরকে কেন বললি? সাবি মনে মনে বলল, আরে এই বুড়ো তো জানেই না যে বাসায় মেহমান আসলে কিভাবে সম্মান দিতে হয়। আমাদের সামনেই বলছে, আমাদেরকে কেন বলেছে? কি খারাপ লোক! তোর মাথায় না আর জীবন নেও চুল উঠবে না, দেখে নিস। বৃষ্টি আপুর রাগ নিয়ে ওর বাবাকে বলছে, ওরা যদি না থাকে তাহলে আমি বিয়ে করব না। তুমি বিয়ে করো এবার, আমি গেলাম। আরে আমি কি সেটা বলতেছি নাকি? ওরা অবশ্যই থাকবে, যা তুই ওদেরকে তোর রুমে নিয়ে যা, গল্প কর। আমি তোদের জন্য নাস্তা পাঠাচ্ছি। আমরা তিনজন বৃষ্টি আপুর রুমে আসলাম। রায়ান যে খাটের ওপর বসতে যাবে তখনই সাবি রায়ানকে বলে উঠল, হারামি কুকুর বানর, তুই বসবি না হারামি। আমাকে একা ভাসিয়ে দিয়েছিলি, আমি কত কষ্ট করে বৃষ্টি আপুর বাবার হাত থেকে বেঁচেছি জানিস? বকশিস নেওয়ার সময় তো বেশিরভাগ তুইই নিবি, অর্ধেকের কম আমাকে দিবি, তাই বেশি কষ্ট তোকেই করতে হবে, আন্ডারস্ট্যান্ড? থাপড়াইয়া তোর গাল ফাটিয়ে ফেলবো, হারামি কোথাকার। এখন যদি আমি ফেসে যেতাম তাহলে কি হতো কুকুর? তুই ফেসে গেলে আমার কি? আমি তো দৌড়ে পালাতাম। এই তোর ভালোবাসা? তুই নাকি আমাকে ভালোবাসিস? তাহলে আমাকে একা রেখে তুই পালিয়ে যেতিস? রায়ান মনে মনে ভাবে,
বৃষ্টি আপুকে আর ভাইয়াকে কাছাকাছি আনতে গিয়ে তো আমি ওকে হাতছাড়া করেছি। না না, ওকে হাতছাড়া করলে হবে না। আমি আমার প্রতিশোধ নিবই। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জ্বালিয়েছে, বাবার হাত থেকে অনেক মাইর খাইয়েছে। এর ফল ওকে ভোগ করতে হবেই। তাই রায়ান সাবিকে বলল, আরে আমি তো দুষ্টুমি করছি, তুই শুধু বাচ্চা মেয়েদের মতো কান্না করিস, কিছুই বুঝিস না তুই। আমি চলবো না তোর সাথে, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব, এক্ষুনি। ওদের দুজনের কাণ্ড দেখে বৃষ্টি হাসবে নাকি কাঁদবে তা ভাবছে। তাই বৃষ্টি ওদের দুজনকে বলল, তোমরা বাসায় গিয়ে ঝগড়া করো, আমার ভালো লাগতেছে না। কিছু একটা করো। কি প্ল্যান করেছো শুনি, একটু বলো। শোনো, তাহলে যখন রাতে সবাই ঘুমিয়ে পড়বে, তুমি, আমি, রায়ান, আমরা তিনজন বাসা থেকে বের হয়ে যাব বাইরে। আমাদের গাড়ি রাখা আছে, সেটা দিয়ে আমরা বাসায় চলে যাব, ওকে? তা ঠিক আছে, যদি কেউ জেনে যায়? আরে ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আমাদের বাচ্চা মেয়ের প্ল্যান তো, এটা সাকসেস হবেই, দোয়া করো। হ্যাঁ, তাই যেন হয়। এখন আমাদের রাতের অপেক্ষা করতে হবে। আমরা আরও কিছু কথা বলতেছিলাম, এর মধ্যে কাজের বুয়া আমাদের খাবার নিয়ে আসলো ঘরে। বৃষ্টি আবামনি ঘরে আসমু? হ্যাঁ, আসো। কাজের বুয়া খাবার দিয়ে চলে গেল। আমরা সবাই খাচ্ছি, দুষ্টামি করছি আর কথা বলছি। এখন ঘড়ির কাঁটায় রাত 12:30 বাজে। এখনই আমাদের কাজের বেস্ট টাইম। আমাদের বুদ্ধিটাকে এখনই কাজে লাগাতে হবে। রায়ান বলল, বৃষ্টি আপু, একবার নিচে গিয়ে দেখো তো সবাই যার যার রুমে চলে গিয়েছে কিনা। তারপর বৃষ্টি আপু নিচে গিয়ে দেখে সবাই যার যার রুমে চলে গিয়েছে। বৃষ্টি আপু দৌড়ে রুমে এসে রায়ান আর সাবিকে বলল, কেউ নিচে নেই, চলো তোমরা তাড়াতাড়ি। সাবি তাড়াতাড়ি করে রায়ানের হাতে সবগুলো ব্যাগ দিল। তারপর নিচে এসে তাড়াতাড়ি গাড়িতে উঠে ওরা তিনজন বাড়িতে চলে আসলো। গাড়িতে তিনজন মিলে অনেক দুষ্টুমি করতে করতে এসেছে। বাড়িতে গিয়ে দেখে সবাই ডাইনিং রুমে বসে আছে। বড় আব্বু, বড় আম্মু, পাপা, মামনি, সাবি আর রায়ানের সাথে বৃষ্টিকে দেখে সবাই একসাথে উঠে দাঁড়ালো। রোহন ভাই এতক্ষণে সবাইকে বলে দিয়েছে বৃষ্টি আর রোহন ভাইয়ার সম্পর্কের কথা। বড় আব্বুর মুখ দেখে মনে হচ্ছে বৃষ্টি আপুকে মেনে নেয়নি। বড় আব্বু রায়ান আর সাবিকে উদ্দেশ্য করে বলল, কার পারমিশন নিয়ে তোরা বৃষ্টিকে এই বাড়িতে এনেছিস? বড় আব্বুর মুখে এমন কথা শুনে সাবি আর রায়ান ঘাবড়ে যায়। এই ফার্স্ট সাবি বড় আব্বুকে অনেক ভয় পাচ্ছে। ভয়ের কারণ সাবি কোনো কথাই মুখ দিয়ে বের করতে পারছে না। বড় আব্বু ধমকের সুরে আবারও ওদেরকে বলল, কি হলো, কথা বলছিস না কেন? কার পারমিশন নিয়ে তোরা ওকে এই বাড়িতে এনেছিস? সাবি এই প্রথম বড় আব্বুর ধমকে এতটা ভয় পেয়েছে। সাবির প্রায় কান্না কান্না ভাব। রায়ান সবাইকে অবাক করে দিয়ে বড় আব্বুকে বলল, ওরা দুজন দুজনকে ভালোবাসে। রায়ানের কথা শুনে বড় আব্বু অনেক রাগ করলো আর রায়ানকে ধমকের সুরে বলল, তুই আমাকে ভালোবাসা শেখাতে এসেছিস যেখানে? আমি কোনোদিনও এই মেয়েকে মেনে নেব না। মেনে তোমাকে নিতেই হবে বাবা। তুমি যদি বৃষ্টি আপুকে মেনে না নাও তাহলে আমরা সবাই এ বাড়ি ছেড়ে চলে যাব। বড় আব্বু অনেক রেগে গেছে, রায়ানকে একটা থাপ্পড় মেরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমি কোনো তর্ক করছি না, যা সত্যি তাই বলছি। ওরা একে অপরকে ভালোবাসে, তাতে তোমার প্রবলেম কি? আমি সেটাই বুঝি না। বৃষ্টি আপু কোন দিক থেকে খারাপ বলো তো? ও কি আমাদের বাসায় বউ হওয়ার যোগ্য নয়? সাবি এতক্ষণ যাবৎ ওদের কথা শুনছিল। এবার সাবি বলতে লাগলো, বড় আব্বু, তুমি তো আমার সব কথাই শোনো, তাহলে এটাও শোনো না প্লিজ। তুমি বৃষ্টি আপুকে মেনে নাও না প্লিজ। ওকে মেনে না নিলে আমি এ বাড়িতে থাকতে পারবো না। অনেক কষ্ট করে ওকে আমি বাড়িতে নিয়ে এসেছি, ওকে মেনে নাও বড় আব্বু। সাবি এইরকম অনেকক্ষণ যাবৎ আকুতি মিনতি করে বড় আব্বুকে রাজি করিয়েছে। বড় আব্বু অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছে বৃষ্টিকে মেনে নেবে। তাই বড় আব্বু বলে, ঠিক আছে, মেনে নিলাম। থ্যাংক ইউ বড় আব্বু, আই লাভ ইউ বড় আব্বু। তা ঠিক আছে, বাট ওদের তো এখনো বিয়ে হয়নি। তোমরা সবাই রান্না বান্না করো, আমি কাজে নিয়ে আসতেছি। বড় আব্বুর কথা শুনে সবাই অনেক খুশি হলো। মামুনি, বড় আম্মু ওরা কিচেনের রুমে চলে গেল। সাবি চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় করে ফেললো। এই প্রথমবার রায়ান সাবির সাথে তাল মেলালো। রায়ান সাবির মতো বাচ্চামি করছে। রোহান সাবিকে বলল, থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়েলকাম ভাইয়া। রায়ান মুখটাকে কালো করে রেখেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। রায়ানকে দেখে সাবি হাসতে হাসতে বলল, মনে হচ্ছে কোথাও বৃষ্টি নামবে। রায়ান এবার রেগে গিয়ে সাবিকে বলল, একদম খোঁচা মেরে কথা বলবি না স্টুপিড। রোহান ভাইয়া শুধু একা থ্যাঙ্কস সাবিকেই দিচ্ছে, আমি কি কিছু করি নাই? রায়ানের কথাটা শুনে রোহান ভাইয়া হাসতে হাসতে রায়ানকে বলল, ওলে আমার ছোট্ট ভাইটা রে, আই বুকে আই ভাই, তুই অনেক কিছু করেছিস, লাভ ইউ ছোট্ট।
রায়ান গাল ফুলিয়ে বসে আছে। রায়ানের এমন বাচ্চামো স্বভাব দেখে সবাই হা হা করে হাসতে থাকলো। রায়ান রেগে রুমে চলে গেল। সাবি বৃষ্টিকে রোহান ভাইয়ের রুমে নিয়ে গেল। রোহান ভাইয়া ওদের পিছে পিছে যখনই রুমে গিয়ে পৌঁছালো, তখন সাবি রোহান ভাইয়াকে বলল, যাও এখান থেকে, আমার অনেক কাজ আছে। বিয়ে হলে তারপর এসো। তুমি এখন রায়ানের ঘরে যাও। আউট। শোন না বনু, ধান্দাবাজি বাদ দিয়ে এক্ষুনি ঘর থেকে যাও, না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আমি সবাইকে নিচে গিয়ে বলে দিব তুমি বৃষ্টি আপুর সাথে এক্ষুনি আক্রমে থাকতে যাচ্ছ। সাবির কথা শুনে রোহান ভাইয়া হাসবে নাকি কাঁদবে তা ভাবছে। ফিরছে একটা মেয়ে কি বলল। রোহান সাবির এসব কথা শুনে ঘর থেকে দৌড় দিল। রায়ানের ঘরে গিয়ে দেখে রায়ান এখনো গাল ফুলিয়ে বসে আছে। রোহান রায়ানকে বলল, আরে ভাই তুই এখন এত রাগ করে আছিস? তুই আমার একটা মাত্র ভাই, একটু বস, তোকে বকশিস বেশি দিব। রায়ান মনে মনে ভাবলো, আমি তো রাগ আরো বেশি করতাম, কিন্তু বকশিসের কথাটা শুনেই তো আমার সব রাগ চলে গেল। রায়ান রোহানকে বলল, কত দিবা? 2000 দিব তোকে। সাবিকে কত দিবা? ও পোলাপান মানুষ, ওকে আর কত দিব বল? 1000 দিয়ে দিব। তোমার কি মনে হয় সাবি 1000-এ রাজি হয়ে যাবে? আরে হবে, ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না। সাবির থেকে তোকে বেশি দিলেই হলো। ঠিক আছে, নো প্রবলেম। আমি যদি শুনি তুমি ওকে আমার থেকে বেশি দিয়েছো, তাহলে তোমাকে আমি মজা বোঝাবো। আরে কি যে বলিস, তোর থেকে ওকে বেশি দিব কেন? ও পোলাপান মানুষ, অত টাকা দিয়ে কি করবে? এসব কথা বলতে বলতে রাত অনেক হয়ে গেল। এর মধ্যেই বড় আব্বু কাজে নিয়ে বাসায় এসেছে আর সবাইকে নিচে ডেকেছে। সাবি এতক্ষণে বৃষ্টিকে একটা শাড়ি পরিয়ে দিল, আর রোহান ভাইয়া পাঞ্জাবি পরে নিচে গেল। কাজী বিয়েটা পরিয়ে দিল। তারপর রোহান ভাইয়া আর বৃষ্টি আপু সবাইকে সালাম করতে লাগলো। তারপর সবাই মিলে একসাথে খেতে বসলো। খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রায়ান আর সাবি মিলে প্ল্যান করলো রোহান ভাইয়াকে ঘরে ঢুকতে দেবে না যদি টাকা না দেয়। সাবি বৃষ্টিকে নিয়ে আগে আগে রোহান ভাইয়ার রুমে গেল। যেই রোহান ভাইয়া ওর রুমে ঢুকতে যাবে, তখনই রায়ান রোহান ভাইয়াকে টেনে বাইরে নিয়ে আসলো। রোহান ভাইয়া রায়ানকে বলল, কি হলো, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? বাসর ঘরে পরে যাবা, আগে বকশিস দাও। আরে দিব যখন বলেছি তখন দিবই, এখন না পরে। আমি তোমাকে বিশ্বাস করি না। এখন না দিলে আমি তোমাকে যেতে দিব না, বাস শেষ। রোহান অনেক ভেবেচিন্তে দেখলো এখন রায়ানকে টাকা না দিলে ওকে রুমে যেতে দিবে না। তাই আর কথা না বাড়িয়ে পকেট থেকে 2000 টাকা দিয়ে দিল। হয়েছে, এবার তো ছাড়, যেতে দে আমাকে। ওকে যাও, নো প্রবলেম। রোহান ওর রুমে গিয়ে দেখে সাবি বৃষ্টির সাথে বসে গল্প করছে। রোহানকে দেখে সাবি বলতে লাগলো, এতক্ষণে তোমার আসার সময় হলো? তোমার জন্য বৃষ্টি আপু সে কতক্ষণ ধরে ওয়েট করছে তুমি জানো? যাই হোক, এসেছো, ভালোই করেছো। আমার বকশিসটা দাও, তাড়াতাড়ি দাও, না হলে কিন্তু যাব না। রোহান ওর পকেট থেকে সাবিকে 1000 টাকার একটা নোট দিল। সাবি টাকাটা হাতে নিয়ে আবার রোহান ভাইয়ের দিকে তাকিয়ে বলল, এতগুলো কাজ করে দিলাম আর তুমি আমাকে মাত্র 1000 টাকা দিচ্ছ? 10,000 টাকা যদি না দাও না, তাহলে আমি রুম থেকে যাব না। সাবির কথা শুনে বৃষ্টি আর রোহান হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। রায়ের এরই মধ্যে রুমে চলে আসলো। এসে সাবির মুখে 10,000 টাকার কথা শুনে রায়ানের স্টক করার মতো অবস্থা। ও মাত্র 2000 টাকা নিল, আর সাবি নাকি নেবে 10,000 টাকা। সাবির মুখে 10,000 টাকার কথা শুনে রোহান ভাইয়ার মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। তাই সাবি আবার রোহান ভাইয়াকে বলতে লাগলো, কি হলো, দিবা না? বোন, কিছু কমান, এত টাকা আমি দিতে পারবো না। তুমি তো জানোই আমি যা বলি তাই করি। আমার কথা না শুনলে আমি এখান থেকে আর এই ঘর থেকে যাবই না। রোহান ভাইয়া কোনো উপায় না পেয়ে সাবিকে 10,000 টাকা দিল, কারণ জানে সাবির সাথে বেশি কথা বলে লাভ নেই, ও যা বলে তাই করে। সাবিকে 10,000 টাকা দিতে দেখে রায়ান রোহানকে বলল, এটা তুমি কি করলে ভাইয়া? ওকে তুমি 10,000 টাকা দিলে, এখন যদি আমাকে না দাও তাহলে আমিও ঘর থেকে যাব না। রোহান এবার কি করবে তাই ভাবতেছে। সাবি তো টাকা নিয়ে দৌড় দিল, এবার রায়ানকে কিভাবে ঘর থেকে বের করবে সেটা ভাবছে। অনেকক্ষণ যাবৎ চিন্তা করে রোহান রায়ানকে বলল, ভাই শোন, এদিকে আয়। আমার কাছে আর কোনো টাকা নেই, তোর ভাবির সামনে আমার মান সম্মান ডুবাস না, তোকে আমি পরে দিয়ে দেবো টাকা, প্রমিস করতেছি। রোহান বেচারা এতিমের মতো করে কথা বলতেছে। রায়ান আর কি করবে, দয়ামায়া দেখিয়ে ঘর থেকে চলে গেল। সকাল সকাল সাবি চেঁচামেচিতে সবার ঘুম ভাঙে। সাবি সবাইকে বলে রায়ানের বিয়েটা এবার দিয়ে দাও। সাবির কথা শুনে সবাই হাসাহাসি করছে। তাই রেগে গিয়ে সাবি বড় আব্বুকে বলল,
রায়ানও একজনকে ভালোবাসে। সাবির কথা শুনে সবাই হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। রায়ান তো রেগে শেষ। সাবিকে হাতে পেলে মাথায় তুলে ডাস্টবিনে আছাড় মারবে। রায়ান সবাইকে উদ্দেশ্য করে সাবিকে বলল, বল, আমি কাকে ভালোবাসি বল। সাবি মনে মনে ভাবে, ও মা, এ তো দেখি রেগে গেছে। তাড়াতাড়ি এখান থেকে কাটি, না হলে মেরেই ফেলবে। সাবি তো দিল এক দৌড়। রায়ান সাবির পেছনে সারা বাড়ি দৌড়ালো। সাবি এসে বড় আব্বুর পেছনে লুকালো। ওদের কাণ্ড দেখে সারা বাড়ির লোক হাসাহাসি করছে। হঠাৎ করে বৃষ্টি আপুর ফোনের রিংটং বেজে উঠল। বৃষ্টি আপু অনেকক্ষণ যাবৎ ফোনের দিকে তাকিয়ে থেকে ফোনটা ধরলো। হ্যালো মা। তুই কিভাবে পারলি আমাদের মান সম্মান নিয়ে খেলা করতে? আমরা কখনো ভাবিনি তুই এমনটা করবি। বৃষ্টি আপু অনেক কান্নাকাটি করতেছে। চলে গিয়েছিস, ভালো করেছিস। তোর এই মুখ আর আমাদের কোনোদিন দেখাতে আসবি না। তোকে আর আমরা আমাদের মেয়ে বলে মানি না। আজ থেকে তুই আমাদের কাছে মৃত। এতটুকু বলে বৃষ্টি আপুর মা ফোন কেটে দিয়েছে। বৃষ্টি আপু অনেক কান্নাকাটি করতেছে। সবাই মিলে বৃষ্টি আপুকে অনেক বোঝাচ্ছে, কান্না করে লাভ নেই। যখন তোমাদের একটা ছেলে মেয়ে হবে তখন তোমাদেরকে ওরা মেনে নেবে। এখন আর এগুলো নিয়ে ভেবো না। আমরা তো আছি, এখন থেকে আমরাই তোমার মা, তোমার সব। বৃষ্টি আপু অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করে এখন একটু থেমেছে। এর মধ্যে রায়ান সাবিকে ফিসফিস করে বলল, তখন বললি না কেন যে আমি তোকে ভালোবাসি? বললে তো তোর আর আমার বিয়েটা আজই দিয়ে দিত। রায়ানের মুখে এমন কথা শুনে সাবির লজ্জায় লাল হয়ে গেছে। এই ফার্স্ট রায়ান সাবিকে এতটা কাছ থেকে দেখেছে। অনেক সুন্দর লাগছে। লজ্জা মাখা মুখটা দেখে রায়ান মায়ে জড়িয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর রায়ান চিন্তা করে দেখলো, না, এভাবে দেখলে চলবে না। আমার প্রতিশোধ নিতে হবে। ও আমাকে ছোট থেকে অনেক কষ্ট দিয়েছে। সবসময় ও বেশি আদর পেয়েছে। রায়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাবির লজ্জায় ওর রুমে চলে গেল। ডাইনিং রুমে সবাই মিলে অনেক আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেল। সাবি রুমে এসে ভাবছে, এগুলো কি আমার স্বপ্নে নাকি বাস্তবে। এর মধ্যে সাবির ফোনে কল আসে শাহিনের। হারামি, তোকে আজ আমি কতগুলো ফোন দিয়েছি, তুই ফোন ধরিসনি। আর কলেজে কেন আসিসনি? দোস্ত, তুই জানিস কি হয়েছে? কি হয়েছে বল শুনি। কাল রাত থেকে ঘটে যাওয়া সব কিছু শাহিনকে খুলে বললাম। দোস্ত, তোর কি মনে হয় রায়ান আমাকে সত্যি সত্যি ভালোবাসে? তোর কথা শুনে মনে হচ্ছে সত্যি সত্যি ভালোবাসে। ওই দোস্ত, তুই কিছু একটা ভুলে গিয়েছিস। ভুলিনি রে আবুল, আমি জানি তুই নীলার কথাটাই এখন বলবি। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। শোন, তোর ব্যাপারটা আমি রায়ানকে সব কিছু খুলে বলি। রায়ানও আমাকে হেল্প করবে ওই নীলাকে রাজি করানোর জন্য। ওকে বল, আমি এত কিছু জানি না। তুই কি করবি? তুই শুধু নীলাকে আমার করে দে, আমি আর কিছুই জানি না। প্লিজ দোস্ত, এটা তুই করে দে। তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। উফ, ফকিরের মতো কথা বলিস না তো। আমি যখন বলেছি তখন আমি তোকে নীলাকে এনে দেব, চিন্তা করিস না। এখন রাখছি, রায়ানের সাথে কথা বলতে হবে এই ব্যাপারে। ওকে দোস্ত, বাই। দূরে গিয়ে মর বেয়াদব। তুই মর কুত্তা। শাহিনের সাথে কথা বলে সাবি ফোনটা কেটে দিয়ে রায়ানের ঘরে গেল। গিয়ে দেখে রায়ান ফোনে গেমস খেলছে। সাবিকে দেখে রায়ান ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কিছু বললে বলে যা, আমি এখন গেমস খেলতেছি, ডিস্টার্ব করিস না। তোর সাথে আমার অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। প্লিজ তুই এখন গেম খেলাটা অফ কর। আমার কথাটা মনোযোগ সহকারে শোন না প্লিজ। রায়ান বিরক্ত ভাব নিয়ে গেমস খেলা অফ করে সাবির কথা শুনতে লাগলো। সাবি রায়ানকে সমস্ত কিছু খুলে বলল, নীলা আর শাহিনের ব্যাপারে। সবকিছু শুনে রায়ান বলল, আচ্ছা, আমি কাল কলেজে গিয়ে দেখতেছি কি করা যায়। আর শোন, তুই নীলাকে সবসময় শাহিনের ব্যাপারে বলতে থাকবি। শাহিনের ভালো গুণগুলো নীলার সামনে তুলে ধরবি। তাহলে খুব তাড়াতাড়ি নীলা শাহিনের প্রতি দুর্বল হয়ে পড়বে অ্যান্ড ওকে ভালোবাসবো। সাবি অনেকক্ষণ যাবৎ রায়ানের দিকে তাকিয়ে থাকে। তারপর রায়ান সাবিকে বলে, এমন ফকিন্নির মতো চেয়ে আছিস কেন? আই লাভ ইউ। রায়ান পুরো বেক্কেলের মতো সাবির দিকে চেয়ে আছে আর মনে মনে বলতে থাকে, এই মেয়ে কি পাগল নাকি? আর এমন মিষ্টি করে চেয়ে থাকলে তো আমি দুর্বল হয়ে পড়বো। বুঝি না কেন এটাকে তাড়াতাড়ি এই রুম থেকে বের করতে হবে, না হলে আমি হার্ট অ্যাটাক করবো। আর কিছু বলবেন? না। তাহলে এবার এই ঘর থেকে যান, আমাকে একটু গেমস খেলতে দেন। সাবি লজ্জা পেয়ে ওর রুমে চলে আসে। এসে আবার শাহিনকে ফোন দিল। সব ঠিক হয়ে গেছে, তুই কোনো চিন্তা করিস না। এক সপ্তাহের ভিতরে নীলা তোর। থ্যাংক ইউ দোস্ত। এত থ্যাঙ্কস দেওয়া লাগবে না, একটা পার্টি দিস তাইলেই হবে। ওকে দোস্ত। ওকে, এখন রাখছি, বাই। ওকে দোস্ত, বাই।
শাহিনের সাথে কথা বলা শেষ করে সাবি ভাবতে থাকে, নীলা রাজি হবে তো? রাজি না হলে তো শাহিন অনেক কষ্ট পাবে। এই ফার্স্ট শাহিন কোনো মেয়ের প্রতি এতটা দুর্বল হয়েছে। তাহর চোখ দেখে আমি ওই দিন বুঝতে পেরেছি। শাহিন আর নীলার কথা ভাবতে ভাবতে সাবি রাতে ঘুমিয়ে গেল। সকালে মামনিটাকে সাবির ঘুম ভাঙে। সাবি ঘুম ঘুম চোখে মামনিকে জিজ্ঞাসা করলো, কয়টা বাজে মামুনি? 9টা বাজে, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কখন থেকে তোকে ডাকছি বল, উঠছিস না কেন? কখন কলেজ যাবি? সাবি মামনির কথা শুনে এক লাফে ঘুম থেকে উঠে গেল আর বলতে লাগলো, আমাকে আমাকে আর একটু আগে ডাক দিলা না কেন? কত লেট হয়ে গেছে আমার কলেজে যেতে। আজ আমার অনেক কাজ আছে কলেজে। আচ্ছা, রায়ান কলেজে গেছে? হ্যাঁ, রায়ান তো সেই সকালেই কলেজ চলে গেছে। রায়ান যাবার সময় বলে গিয়েছে তুই যেন তাড়াতাড়ি কলেজে যাস। এটুকু বলে মামনি ঘর থেকে চলে গেল। সাবি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রেডি হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট না করেই চলে আসলো। সাবির পেছনে পেছনে মামনি বড় আম্মু অনেক ডেকেছে ব্রেকফাস্ট করে যাওয়ার জন্য, কিন্তু সাবি তো কারো কথাই শোনার মেয়ে না। সাবি কলেজে এসে থেকে রায়ান সাদিয়ার সাথে কথা বলতেছে। সাদিয়া অনেক হাসাহাসি করে বারবার রায়ানের ওপর ঢলে পড়ে যাচ্ছে। এটা দেখা মাত্রই সাবির মেজাজটা খারাপ হয়ে গেল। একটা গাছের নিচে চুপচাপ মন খারাপ করে বসে আছে সাবি। অনেকক্ষণ পর নাইম এসে সাবির পাশে বসলো। নাইম সাবিকে বলতে লাগলো, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? কই মন খারাপ? মন খারাপ না তো। মন খারাপ না থাকলে ভালো। তোমাকে একটা কথা বলি। আজব তো, পারমিশন নেওয়ার আগে বলো কি বলবা। আসলে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। ওকে কিভাবে বলবো? কিভাবে বললে ও আমাকে অ্যাকসেপ্ট করবে বলো তো? ওকে কি কখনো প্রপোজ করেছো? আরে না, সেটা তোমাকে জিজ্ঞেস করতেছি। কিভাবে প্রপোজ করব বলো? কিভাবে প্রপোজ করলে ও আমাকে অ্যাকসেপ্ট করবে? মেয়েরা সাধারণত ফুল আর চকলেট অনেক ভালোবাসে। একটা ফুলের তোড়া নিয়ে গিয়ে ওকে প্রপোজ করে দেখতে পারো। রাজি হলে হতেও পারে। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আচ্ছা, মেয়েটিকে বলো। আমি মনে মনে বললাম, কে আবার তুমি? আমি তোমাকে 2 বছর ধরে ভালোবাসি, বলার সাহস পাইনি কখনো। কিন্তু আর না, আমি বলবই। আমি জানি তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। নাইম মনে মনে এসব কথা বলছে আর সাবির দিকে চেয়ে আছে। সাবি এইভাবে নাইমকে তাকিয়ে থাকতে দেখে নাইমকে বলল, কি হলো বলো মেয়েটিকে। এখন না, সময় হলে জানতে পারবা। এখন আসছি, বাই। বাই বলে নাহিম চলে গেল। সাবি আবারও মন খারাপ করে বসে আছে। সাবি মনে মনে ভাবছে, কেন আমি রায়ানকে সাদিয়ার সাথে দেখতে পারি না? কেন আমার এত কষ্ট হয়? রায়ান কি আমাকে কোনো দিনই বুঝবে না? 1 মিনিট, রায়ান তো আমাকে ভালোবাসে। আজ বিকেলে ওর মজা বোঝাবো বাসায় গিয়ে। এগুলো ভাবছে আর হাসছে। এর মধ্যে শাহিন এসে সাবির পাশে বসলো। শাহিন সাবির হাসি দেখে বুকে বলতে লাগলো, পাগলের মতন হাসছিস কেন? শাহিনের কথা শুনে সাবি একটু অবাক হলো। কখন শাহিন পাশে এসে বসলো সাবি খেয়ালই করেনি। সাবি শাহিনকে বলল, তোর খবর কি, ভালো আছিস? ভালো থাকবো কিভাবে দোস্ত বল? নীলাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তুই নীলাকে বলবি কবে? এতক্ষণে একটা ভালো কথা বলেছিস। তুই রায়ানকে ডেকে নিয়ে আয় এখানে। সাবির কথা শুনে শাহিন রায়ানকে ডেকে আনলো। তিনজন বসে অনেকক্ষণ যাবৎ কথা বলল। রায়ান সাবিকে সমস্ত কিছু বুঝিয়ে দিল। তারপর তিনজন মিলে ক্লাসে চলে গেল। সাবির পেছনে বসে বসে রায়ানকে নিয়ে কথা বলতেছে সাদিয়া আর নিপা আর রাবেয়া। নিপা বলল, রায়নাকে সেই লাগে, সাদিয়া তোর সাথে অনেক মানাবে। তুই দেখে নিস, আর মাত্র কয়েকটা দিন পর রায়ান তোকে প্রপোজ করবে। সাবি মনে মনে বলে, কি এত বড় কথা? সাদিয়ার সাথে রায়ানকে বেশি মানায়? দাঁড়া, তোদের না আমি মজা দেখাচ্ছি। আর কি বললি, প্রপোজ করবে, তাও আবার রায়ান সাদিয়াকে? কাল থেকে তোদের সাথে কথাই বলবো না। তোরা দেখে নিস ডাইনি কোথাকার, পেতনি বিড়লি ফালতু সবগুলো। নিপার কথা শেষ হতে না হতেই আবার রাবেয়া বলতে লাগলো, রায়ানের হাসিটা কিন্তু সেই দেখেই মনটা ভরে গেল। সাবি আবারও বলতে লাগলো, তাই নাকি? রায়ানের হাসি দেখলে তোমার মনটা ভরে যায়? ভরাচ্ছি তোমার মনটা। এখন থেকে রায়ান তোমাদের সামনে আর আসবে না, বেবিরা। সাদিয়ার ওদের সাথে তালে তাল মিলিয়ে বলতে লাগলো, হ্যাঁ রে, রায়ান অনেক ভালো, ওকে আমার অনেক ভালো লাগে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমার করে দে প্লিজ। সাদিয়ার কথা শুনে সাবির মনে চাচ্ছে সাদিয়াকে তাল গাছের ওপরে নিয়ে মাটিতে আছাড় মারতে। কত বড় সাহস! আমার রায়হানকে নিয়ে এত কিছু বলতেছে। তোরা ফালতু বিল্লি সবগুলো পেতনি।
কোনো রকম ক্লাসগুলো করে সাবি তাড়াতাড়ি কলেজ থেকে বেরিয়ে যায়। রাস্তায় গিয়ে দেখে রায়ান আসিফকে কি যেন একটা বোঝাচ্ছে। আসিফ মুখটা কালো করে রেখেছে। সাবি ওদের সামনে গিয়ে বলতে লাগলো, কোথাও কি বৃষ্টি নামবে? মজা করে আসিফকে উদ্দেশ্য করে কথাটা বলল সাবি। সাবির কথা শুনে রায়ান রেগে গেল, তাই সাবিকে রায়ান বলতে লাগলো, না জেনে না বুঝে এমন ফকিন্নির মতো কথা কেন বলিস তুই? হ্যাঁ, আরে বাদ দে তো, আসিফের কি হয়েছে সেটা বল। মিম আসিফের সাথে ব্রেকআপ করেছে। এটা শোনার পর সাবি যেন আকাশ থেকে পড়লো। যেই মিম আসিফকে ছাড়া চোখে কিছুই দেখতে না, সারাদিন ওর পেছনে পড়ে থাকতো, সেই মিম নাকি আসিফের সাথে ব্রেকআপ করেছে। এটা মানা যায়? দোষটা আসিফের। ও একটু তিথির সাথে মজা করতে গিয়েছিল, মজা করতে তিথিকে আই লাভ ইউ বলেছিল। সেটা মিম শোনার পর থেকে ব্রেকআপ করে দিয়েছে। এখন ওদের দুটোকে মিলাতে হবে। মিমের সব ভুল ধারণা আসিফকে নিয়ে, তা ভাঙাতে হবে আমাদের। হ্যাঁ ভাঙবো, তবে এই বেটা কতদিন কষ্ট পাক, তারপর আগে নীলাকে আর শাহিনকে মিলিয়ে নেই, তারপর ওদেরটা ভেবে চিনতে দেখব। আসিফ অসহায় দৃষ্টিতে সাবির দিকে চেয়ে সাবিকে বলতে লাগলো, বোন, তুই এমন করতে পারবি আমার সাথে? মিমনা সেটা আমার ভালো লাগে না, তুই যেভাবেই হোক ওকে বোঝা একটু। কাউকে আই লাভ ইউ বলার আগে এটা তোর মাথাতে আসেনি? এবার কিছুদিন কষ্ট পা, তারপর বুঝবো। আগে শাহিন আর নীলাকে এক করে নেই। আসিফের সাথে কথা বলার পর রায়ান আর সাবি বাসায় চলে আসে। বিকেলে সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছিল। এমন টাইমে সাবি হঠাৎ করে রায়ানের হাত টেনে নিয়ে ছাদের অন্য পাশে চলে গেল। সাবি রায়ানকে বলতে লাগলো, সাবি রায়ানকে বলল, তুই কি আমাকে সত্যি সত্যি ভালোবাসিস, নাকি নাকি আমার সাথে মজা নিচ্ছিস? সাবির মুখে এমন কথা শুনে রায়ান অবাক হয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। অনেক ভেবে রায়ান বলল, কেন, তোর কি বিশ্বাস হয় না আমি যে তোকে ভালোবাসি? হ্যাঁ হয়, তুই এবার একটা কথা রাখবি। রায়ান সাবির কথা শুনে একটু অবাক হচ্ছে। কি এমন কথা বলতে চাই? রায়ানকে চুপ করে থাকতে দেখে সাবি আবার বলল, কি হলো, চুপ আছিস কেন, বল। ওকে বল, রাখবো। তুই আর তোর বান্ধবীদের সাথে কথা বলবি না। কোন বান্ধবী? না পা, সাদিয়া, রাবেয়া, ওদের সাথে তুই কথা বলবি না। হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু কেন, ওরা কি করেছে? ওদের আমার সহ্য হয় না, একদম ওদের সাথে কথা বলবি না। কান্না করব আর বড় আব্বুকে কিন্তু বলে দিব। রায়ান মনে মনে বলছে ও সারা জীবন পাগলেই থেকে যাবে। না না, শুধু পাগলি না, হিংসুটে পাগলি। রায়ানের দুষ্টু বুদ্ধি মাথায় এলো। তা ঠিক আছে, বলবো না, বাট আমার একটা জিনিস লাগবে। কি লাগবে তোর, বল। রায়ান একটা দুষ্টুমি হাসি দিয়ে সাবিকে বলল, এখানে একটা কিস কর। না। তাহলে আমি তোর কথা শুনবো না, আমি ওদের সাথে আরো বেশি বেশি করে কথা বলবো। এরকম ফকিনের মতো তাকিয়ে আছিস কেন? কান্না করছিস কেন? চলে যাব আমি, আমি চলে যাব। আমি থাকবো না আর এই বাড়িতে। আমি তোর সাথে আর কথা বলবো না, আমি চলে যাব। যা। রায়ান রাগ দেখিয়ে চলে গেল। সাবি অসহায়ের মতো ওখানে বসে আছে। বৃষ্টি আপু সাবির কাছে এসে সাবিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তোমরা এখানে বসে আছো কেন? আর কান্না করতেছো কেন? সাবি বাচ্চা মেয়ের মতো সব বলে দিল বৃষ্টি আপুকে। বৃষ্টি আপু সাবির কথা শুনে হাসছে আর সাবিকে বলল, কতদিন ধরে চলছে এসব? অনেক দিন যাবত। কিস্তিতে বলেছে, দিয়ে দিলেই পারতে। আপু। ও মা, অমন করে তাকাচ্ছ কেন? থাকবো না আমি, চলে যাব। আমি এক্ষুনি চলে যাবো এই বাড়ি থেকে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, সবাই শুধু মজা করো। সাবি দৌড়ে ওর রুমে চলে গেল। সাবি ভাবতেছে রায়ান কি আমাকে সত্যি সত্যি ভালোবাসে, নাকি আমার সাথে মজা নিচ্ছে। আমি বুঝি না ও আমার সাথে এমন করলো কেন। যাই হোক, ও যদি সাদিয়া, নিপা, নাপা, রাবেয়া ওদের সাথে কথা বলে, তাহলে আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। রায়ান ওর রুমে বসে বসে গেমস খেলছে আর ভাবছে সাবিকা সত্যিটা বলে দেবে। শুধু শুধু বাচ্চা মেয়েকে কষ্ট দিয়ে লাভ নেই। আমি ওকে কখনো ভালোবাসতে পারবো না। ও একটা পিচ্ছি অবুঝ শিশু, ওর সাথে রিলেশন করা যায় না। ওকে আমি রাতেই বলে দেব। এসব ভাবছে আর গেমস খেলছে। একটু পর আবার রায়ান বলল, না না, ওকে বলে দিলে তো আমার প্রতিশোধ নেওয়া হবে না। ছোট থেকেও আমাকে অনেক কষ্ট দিয়েছে, ওর জন্য আমি আব্বুর আদর পাইনি। ও যা বলেছে তাই করেছে ফ্যামিলির সবাই, তাই ওকে আমি কষ্ট দেব। অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করার পর সাবির শাহিনকে ফোন দিল। হ্যাঁ দোস্ত বল, কি অবস্থা তোর? ভালো, তোর? ভালো আর কিভাবে থাকি, আমার নীলাকে চাই। ওকে, ফোন রাখ, আমি নীলাকে ফোন দিচ্ছি। ওকে দোস্ত। যা,
দূরে গিয়ে মর। শাহিনের সাথে কথা বলে ফোনটা কেটে সাবি নীলাকে ফোন দিল। অনেকক্ষণ ফোন বেজে যাওয়ার পর নীলা ফোন ধরলো। ওমা, কে ফোন করেছে আমায়? বান্ধবী, আমি ফোন করেছি। কথা বলার ছিল আসলে। হ্যাঁ বল, কি বলবি? তুই কি কারোর সাথে রিলেশন করিস? না রে বান্ধবী। কালকে কলেজে তোর সাথে আমার কথা আছে, একটু তাড়াতাড়ি চলে আসিস প্লিজ। ওকে বান্ধবী, আসবো। ওকে, বাই। বাই। নীলার সাথে কথা বলার পর সাবি আবার শাহিনকে ফোন দিল আর বলল কালকে কলেজে তাড়াতাড়ি চলে আসার জন্য। রাত 9টা বাজে। এখনো রায়ান বসে বসে গেমস খেলছে। সাবি রায়ানের রুমে গিয়ে রায়ানকে বলল, নীলার সাথে আমি কথা বলেছি আর ওকে বলেছি কালকে কলেজে তাড়াতাড়ি চলে আসতে। শাহিনও যাবে, আপনিও তাড়াতাড়ি চলে যান। রায়ান সাবির কথা শুনে অবাক। সাবি ওকে আপনি করে বলছে। রায়ান মনে মনে ভাবে রাগ করেছে পাগলিটা, ওর রাগটা ভাঙাতে হবে। রায়ান সাবিকে বলল, রাগ করে থাকার কি হলো? তখন আমি কিস দুষ্টুমি করে চেয়েছি, এ কারণে তুই রাগ করে আছিস কেন? আর আপনি করে বলছিস কেন? আমি যদি তোর মুখে থেকে আর একবার আপনি ডাকটা শুনি না, তাহলে একটা থাপ্পড় মেরে দাঁতগুলো সব ফেলে দেব। ওকে, আর আপনি বলবো না। ওকে, আর কিছু বলবি? হ্যাঁ বল। আমি বৃষ্টি আপুকে তোর আর আমার রিলেশনশিপের কথা বলে দিয়েছি। কি? তোকে কে বলতে বলেছে? এত জোরে চিল্লাস কেন? আমি কি কানে কম শুনি নাকি? হ্যাঁ, আর হাঁ করে আছিস কেন? মুখের মধ্যে তো আমার খরগোশ দুটো ঢুকে যাবে। তুই যা এখান থেকে। যাব না। মার যদি খেতে না চাস তাহলে তাড়াতাড়ি ঘর থেকে চলে যা। যা। রায়ানের চিল্লানি শুনে সাবি দৌড় দিল, ওকে আর পাইকে। সাবি রুমে এসে হাঁপাতে হাঁপাতে রায়ানকে বকছে। শয়তান, ফাজিল, ফালতু, কুকুর, কেঁচো, আন্দাজে আমাকে খালি বকে। চলবো না আমি ওর সাথে। চলে যাব, আমি চলে যাব। সকাল সকাল মামুনি ডাকে ঘুম ভাঙে সাবি। সাবি আজও দেরি করে ঘুম থেকে উঠেছে। সাবিকে রায়ান কলেজে গেলে খেয়ে ফেলবে, কারণ অনেক ক্ষেপে আছে ওর ওপর। সবাইকে তাড়াতাড়ি আসতে বলে ওর কোনো খোঁজ নেই। কলেজে গিয়ে দেখে সবাই ওর জন্য ওয়েট করছে। রায়ান রাগে গোলাপি রং ধারণ করেছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে সামনে গেলে। সাবি 2-3টে ঢোক গিলে ওদের সামনে গেল। রায়ান সাবিকে বলল, এতক্ষণে তোর আসার সময় হলো? কি করব, সকালে ঘুম থেকে উঠতে পারিনি। আর একটা কথা যদি মুখ থেকে বের করিস তাহলে পানিতে একটা আছাড় মারবো তোকে। সাবি আর কোনো কথাই বলল না, কারণ জানে রায়ান যখন রেগে যায় তখন ওর মাথা ঠিক থাকে না। রায়ান নিজের রাগকে কন্ট্রোল করে নীলাকে উদ্দেশ্য করে বলল, নীলা, সরি, তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বল। আসলে তোকে একজন ভালোবাসি। সাবির কথা শুনে নীলা হা করে তাকিয়ে আছে সাবির দিকে। কে ভালোবাসে আমায়? সাবি শাহিনের দিকে চেয়ে দেখে শাহিন গেমে একাকার অবস্থা। এটা দেখে সাবি ফিক করে হেসে দেয়। সাবির হাসি দেখে রায়ান আবার রেগে গিয়ে সাবিকে বলল, একজনের যায় যায় অবস্থা আর তুই এখানে হাসতেছিস? হাসি থামা, না হলে একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেব। বেয়াদব মেয়ে, নীলাকে যা বলতে চেয়েছিলি তা বল তাড়াতাড়ি। রায়ানের দিকে তাকিয়ে সাবি কান্না করার অ্যাক্টিং করে নীলাকে বলতে লাগলো, নীলা, শাহিন তোকে অনেক লাভ করে। অনেক দিন যাবৎ তোকে কথাটা বলবো ভেবেছিলাম। শাহিন কখনো সাহস করে বলতে পারিনি, কারণ তুই যদি ওকে অ্যাকসেপ্ট না করিস তাই। তুই হয়তোবা জীবনে অনেক ভালো ছেলে পাবি, কিন্তু আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি শাহিনের মতো ভালো তোকে আর কেউ বাসতে পারবে না, কখনো পারবে না। শাহিন তোকে অনেক সুখে রাখবে, ওর ভালোবাসাটা গ্রহণ করে নে প্লিজ। সাবির কথা শুনে নীলা মনে মনে অনেক খুশি হলো, কারণ ও তো শাহিনকে আগে থেকেই লাভ করে, বলতে পারেনি কখনো লজ্জায় আর ফ্যামিলির ভয়ে। নীলাকে চুপ করে থাকতে দেখে রায়ান বলল, দেখো নীলা, সাবি যা বলেছে তা তুমি শোনো। শাহিন অনেক ভালো ছেলে, সত্যি হয়তো ওর মতো করে তোমাকে আর কেউ কখনো ভালোবাসতে পারবে না। আমাদের সবার রিকোয়েস্ট, তুমি ওর ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। নীলা কি বলবে ভেবে পাচ্ছে না। ও তো চায় শাহিনকে ভালোবাসতে, কিন্তু ওর ফ্যামিলির লোকেরা কখনোই মেনে নেবে না ওদের রিলেশনশিপ। তাই নীলা বলল, আমাদের ফ্যামিলির কেউ আমাদের রিলেশনটা মেনে নেবে না। নীলাকে মন খারাপ করে কথাটা বলতে দেখে সাবি কিছু আন্দাজ করতে পেরেছে।